আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আয়রন মেটাবলিজম অ্যান্ড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সো এটা জানার জন্য আমাদের ফার্স্ট অফ অল আয়রন এবং আয়রনের মেটাবলিজম সম্পর্কে প্রথমে আগে ধারণা নিতে হবে। সো টোটাল বডি আয়রন আমাদের রয়েছে 2 থেকে 5 গ্রাম অলমোস্ট, এবং আয়রন আমাদের প্রেজেন্ট থাকে দুইটা ফর্মে। এক হচ্ছে ফাংশনাল হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, এনজাইম, সাইটোক্রোম, স্টোর ফর্মে থাকতে পারে ফেরিটিন, হিমোসিডিন। আমরা এটা নিয়ে আলোচনা করব, ফেরিটিন হিমোসিডিন নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব। এবং আমরা হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, সাইটোক্রোম যেমন আমাদের যেগুলো কাজে লাগে সেটা আমরা অলমোস্ট জানি, যেমন অক্সিডেটিভ ফসফোরিলেশনে সাইটোক্রোমের অনেকটা ভূমিকা রয়েছে, হিমোগ্লোবিনের অক্সিজেন ট্রান্সপোর্ট এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের ভূমিকা রয়েছে। সো আয়রন ক্যান বি টেকেন ইন ডায়েট ইন টু ফর্ম, যেমনটা আমরা বলতেছিলাম, যেমন এক হচ্ছে অ্যানিমাল সোর্স এবং আরেকটা হচ্ছে ভেজিটেবল সোর্স। সো আমাদের অ্যানিমাল সোর্স হচ্ছে বেটার, কারণ এটা হচ্ছে এটা ইজিলি আমাদের ডিউরেনাল সেল যেখানে আয়রনটা আপটেক হবে সেখানে সেটা ইজিলি তারা যেতে পারে, আর এই জন্য তারা মোর ইম্পর্টেন্ট দেন ভেজিটেবল সোর্স। এবং ভেজিটেবল সোর্স এটাও আমাদের Fe3+ হিসাবে আসতে পারে। সো এবার আমরা আসি মেটাবলিজমে। মেটাবলিজম যদি আমরা জানি, যেমন আমরা যদি একটা এক্সাম্পল ধরি, এমন এটা যদি আমাদের স্টোমাক হয় এবং বাকিটা যদি আমরা ডিউডেনাম চিন্তা করি, এবং এটা যদি আমরা একটা ডিউডেনাল সেল ধরি, আমরা ধরতেছি এটা একটা ডিউডেনামের সেল যেখানে আয়রনটা অ্যাবজর্ব হবে। সো আয়রন আমাদের দুটো ফর্মে আসলো, এক হচ্ছে ভেজিটেবল ফর্ম, আরেকটা হচ্ছে আমাদের অ্যানিমাল সোর্স থেকে আসলো। অ্যানিমাল সোর্স থেকে যেটা আসলো সেটা আমাদের এখান থেকে একটা ট্রান্সপোর্টার থাকে, যেটাকে আমরা বলি DMT1। সো DMT1 যে ট্রান্সপোর্ট থাকে এখান থেকে Fe2 আকারে সেটা সেলে ভিতরে চলে যায়। সেটা হচ্ছে আমাদের Fe2+, আর যেটা আমাদের ভেজিটেবল সোর্স থেকে আসে সেটা আমাদের Fe3 ফর্মে ব্লাডে আসে, Fe3 ফর্মে। সো যখনই আমাদের Fe3 ফর্মে সেটা আসলো, সো আমাদের এখানে একটা এনজাইম রয়েছে যেটা Fe2 তে কনভার্ট করবে যাতে সেল ইজিলি সেটা আপটেক করতে পারে। আমরা যদি সার্কুলেটিং অবস্থায় Fe3 অবস্থায় আমাদের আয়রন আসে, সো এখানে যে এনজাইমটা রয়েছে সেটা হচ্ছে ফেরিক রিডাকটেজ। এই রিডাকটেজের মাধ্যমে আয়রনটা আমাদের কনভার্ট হলো Fe2 তে বা ফেরাসে, সেটা আমাদের সেলে ভেতরে আসলো Fe2+, এবং এখান থেকে দুই সোর্সের মাধ্যমে আমাদের আয়রনটা চলে আসলো। সো এখন যখন এটা চলে আসলো, আমরা জানি আয়রন ফ্রি অবস্থায় খুবই হার্মফুল, এটা ডিএনএ ড্যামেজ করতে পারে, আরও অনেক ড্যামেজ করতে পারে। সো যখনই আমাদের Fe2+ সেলের ভিতর প্রবেশ করলো, এখানে কিছু জিন তারা কিছু প্রোটিন সিনথেসিস করবে, সেটাকে আমরা বলছি অ্যাপোফেরিটিন। যখনই এই দুইটা আমাদের আয়রন অ্যাপোফেরিটিনের সাথে বাইন্ড করবে, দুইটা একসাথে অ্যাপোফেরিটিনের সাথে বাইন্ড করলে তখন সেটা করবে কি আমাদের ফেরিটিন। একটা জিনিস এখানে বলে রাখা দরকার, যেমন এখানকার যেগুলো এক্সট্রা আয়রন, যেমন আমরা ধরে নিচ্ছি যে আমাদের ব্লাডে এক্সট্রা আমাদের আয়রন প্রেজেন্ট রয়েছে বা সাফিসিয়েন্ট আয়রন প্রেজেন্ট আছে। সো এখানে আয়রনটা এখানে স্টোর অবস্থায় ফেরিটিন অবস্থায় এখানে থাকবে। আমরা একটা জিনিস এখানে বলে রাখি, যেমন আমাদের ডেইলি যে আয়রন লস, মেনের ক্ষেত্রে ফিকাল ম্যাটারের মাধ্যমে হতে পারে, ফিমেলের ক্ষেত্রে ফিকাল ম্যাটার অ্যান্ড মেনস্ট্রুয়াল ব্লাডের মাধ্যমে সেটা হতে পারে। সো সেক্ষেত্রে আমাদের যে লসগুলো হয় সেটা মেনলি কিন্তু এই সেলের, যখন সেলটা 5 থেকে 7 দিন পর শেডিং হয়, মেনলি এই সেল থেকে যে আয়রনগুলো থাকে এগুলোই মেনলি এখানে লস হয়, এটা একটু বলে রাখা দরকার। সো আর যদি এক্সট্রা ফেরিটিন আমাদের তৈরি হলো, এছাড়া আরো অনেকগুলো আয়রন আপটেক হয়ে থাকে বডিতে, যেগুলো আমাদের ফেরিটিনের মাধ্যমে মানে ফেরিটিন তো তৈরি হয়ে গেল, Fe2 ব্লাডে যাবে, মানে এক্সট্রা যে আয়রনগুলো যেটা আমাদের অ্যাবজর্ব হওয়া দরকার সেগুলো ফেরিটিন তো তৈরি হবে, ফেরিটিন অবস্থায় স্টোর ফর্মে আয়রনগুলো থাকলো। সো এক্সট্রা যে Fe2+ সেগুলো কি করবে, আবার আমাদের ব্লাড স্ট্রিমের দিকে যাত্রা করবে। সো যখন এখানে একটা কি থাকে, এখানে একটা প্রোটিন থাকে, এটাকে বলা হয় ফেরোপ্রোটিনের মাধ্যমে Fe2+টা এখানে আবার আসবে Fe2+, কিন্তু ব্লাডে যাওয়ার জন্য এটাকে আবার Fe3+ এ ফর্ম হতে হবে। এই জন্য আমাদের এখানে ফেরিক অক্সিডেজ এনজাইম থাকে, যেটা আমাদের কি করে Fe2+টাকে আমাদের Fe3 বা ফেরিকে রূপান্তরিত করে। পরবর্তী যেটা আমাদের ব্লাড স্ট্রিমে চলে আসলো, এটা হচ্ছে আমাদের Fe3+ ফেরিক হিসাবে। আবার একই কথা, যখনই আয়রন এটা ফ্রি সার্কুলেটিং অবস্থা আছে, সো তখন এটা মানে আমাদের ক্ষতি করবে। সেক্ষেত্রে আমাদের লিভার কি করবে, একটা আমাদের প্রোটিন বাইন্ডিং যেটা সিক্রেট করে, এটাকে আমরা বলি ট্রান্সফেরিন।
সো এটা কি করবে আমাদের ট্রান্সফেরিন, এটা আমাদের ট্রান্সফেরিনটা সিক্রেট করবে লিভার। যখনই এটা ট্রান্সফেরিন সিক্রেট করবে, এই ট্রান্সফেরিন কি করবে আমাদের ট্রান্সফেরিন এই Fe3+টাকে বাইন্ড করবে। একটা জিনিস বলে রাখা দরকার, আমাদের যতগুলো আয়রন সার্কুলেটিং অবস্থায় থাকে, ট্রান্সফেরিন লিভার ট্রান্সফেরিন তৈরি করে তার অনেক বেশি, বলা হয় যে 3 গুণ পর্যন্ত ট্রান্সফেরিন তৈরি করে থাকে। যদি আমরা একটা এক্সাম্পল দিই, যদি আমাদের সেরাম আয়রন থাকে 100, তাহলে আমাদের ট্রান্সফেরিন বা এই লেভেলটা লিভার সিক্রেট করবে 300, ঠিক আছে, মানে এক্সট্রা, মানে যে লেভেলটা থাকে তার থেকে অনেক বেশি পরিমাণ ট্রান্সফেরিনটা আমাদের সিক্রেট হয়। সো এখানে আয়রনটা আমাদের এখানে ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করা অবস্থায় থাকলো। সো এই ট্রান্সফেরিন এবং আয়রন এটা সার্কুলেটিং অবস্থায় আমাদের, এখন এটা ব্লাডে থাকবে। এখন আমাদের আয়রন লাগবে কোথায় কোথায়? আমাদের আয়রনের একটা সোর্স হচ্ছে আমাদের বোন ম্যারো হাউস। আমরা এখানে একটু দেখাচ্ছি, আমাদের বোন ম্যারো এখানে আমাদের আয়রনটা লাগবে, যাতে আমাদের এখান থেকে আমরা এরিথ্রোসাইট তৈরি করব। আচ্ছা, এখানে যেহেতু আমাদের লাগবে, সো এই ট্রান্সফেরিনটা এবং আয়রন এই ব্লাডের সার্কুলেটিং অবস্থায় আমাদের বোন ম্যারোতে আসলো। এই আমাদের ব্লাড সার্কুলেটিং অবস্থায় এটা কি করলো, আমাদের সার্কুলেটিং অবস্থায় এটা আসলো কোথায়? বোন ম্যারোতে। যখনই বোন ম্যারোতে আসবে, বোন ম্যারোতে আসার পর এই ট্রান্সফেরিনের মাধ্যমে এটা বোন ম্যারোর যে সেলের বোন ম্যারোর ভিতরে সেটা প্রবেশ করবে। বোন ম্যারোতে আসার পর সেটা ট্রান্সফেরিনটা কি করবে, সেটা এখানে ফ্রি হবে। সো ট্রান্সফেরিনটা আবার চলে আসবে কোথায়? ব্লাডে, এবং আয়রনটা এখানে আমাদের রয়ে যাবে, আয়রনটা বোন ম্যারোতে রয়ে যাবে। আমরা জানি বোন ম্যারোতে আসার পর এখানে আয়রনটা কি করবে, আয়রন প্রোটোপরফিরিন রিং এর সাথে আমাদের বাইন্ড করে, আয়রন এবং প্রোটোপরফিরিন রিং বাইন্ড করে এখানে হিম হবে, হিম তারপর গ্লোবিনের সাথে আমাদের হিমোগ্লোবিনটা এখানে তৈরি করবে, এবং মানে হিমোগ্লোবিনটা আমাদের আরবিসির মাধ্যমে এই বোন ম্যারো থেকে এরিথ্রয়েড বা আরবিসি রেড ব্লাড সেল আমাদের এখানে তৈরি করবে। সো এখান থেকে Fe2+টা এখানে আমাদের আরবিসিতে আসলো, আরবিসিতে রূপান্তরিত হলো বোন ম্যারোতে। সো এখন আমাদের যদি এই আরবিসিতে আমাদের কি আবার ব্লাড সার্কুলেশনে চলে আসলো, যখন 120 দিন পার হবে, 120 দিন যদি পার হয়ে যায়, তখনকার যে আমাদের জানি আমাদের আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, সেক্ষেত্রে আমাদের আরবিসি যখন 120 দিন পার হয়, নতুন কোনো প্রোটিন এখানে সিক্রেটেড হয় না, যাতে তার সাইটোস্কেলেটনটাকে আবার সে স্ট্রাকচারালি শেপ দিতে পারে। এই জন্য 120 দিন পর নর্মালি ফিজিওলজিক্যাল অবস্থায় এটা আমাদের কি হয়, আমাদের আরবিসিটা ব্রেকডাউন হয়। এই আরবিসিটা কোথায় ব্রেকডাউন হবে? আমাদের স্প্লিনিক ম্যাক্রোফেজ বা ম্যাক্রোফেজে। তো যখন এটা আমাদের 120 দিন পার হলো, তখন এটা আমাদের এখানে আসলো আরবিসিটা ভেঙে কি হবে? ফার্স্ট অফ অল আরবিসিটা হবে আমাদের হিমোগ্লোবিনে কনভার্ট হবে, আর কিছু সেল মেমব্রেন লিপিড সেগুলো আবার রিইউজের জন্য থাকবে। সো মেইনলি হিমোগ্লোবিন থেকে আবার কি হবে? হিম প্লাস গ্লোবিন, এই গ্লোবিনটা আবার রিসিনথেসাইজ হবে। ওকে, সো আবার যে এখান থেকে এই হিম যখন এখান থেকে আসলো, আমরা জানি এই হিমটা যখন এখান থেকে আসতেছে, তখন এটা কি করবে? যখন আমাদের এই হিমটা এখান থেকে আসলো, এখান থেকে আবার আয়রন এবং বিলিভার্ডিন দেন বিলিরুবিন এটা তৈরি হবে। এই আয়রনটা যখন এখানে আসলো, আবার বিলিভার্ডিন ব্লাড সার্কুলেশনের মাধ্যমে এটা লিভার আপটেক করবে, দেন এটা বাইলের মাধ্যমে সিক্রেশন হবে। সেটা আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এই আয়রন নিয়ে আলোচনা করব। সো এই আয়রন যখন আমাদের সার্কুলেটিং ম্যাক্রোফেজের মধ্যে থাকলো, এই আয়রন আবারও সেই অ্যাপোফেরিটিনের মাধ্যমে আমাদের বাইন্ড করে এটা ফেরিটিনে কনভার্ট হবে, এটা তখন আবার ফেরিটিনে কনভার্ট হবে। সো ফেরিটিন যখন কনভার্ট হলো, এই ফেরিটিনটা আমাদের স্টোর থাকলো, যখন এক বা একাধিক ফেরিটিন আরও জমা হবে, তখন এটা আমরা এদের রূপান্তরিত হবে হিমোসিডেরিনে যখন এটা কনভার্ট হবে, এটা হলো হিমোসিডেরিনে এটা আমাদের ব্লাডের দুইটা স্টোর ফর্ম। ওই যে আমরা অনেক আগে বলেছিলাম একদম শুরুতে, দুইটা স্টোরেজ ফর্ম কি, এক হচ্ছে ফেরিটিন, আরেকটা হচ্ছে হিমোসিডেরিন। যখনই আমাদের ফেরিটিন আর হিমোসিডেরিন এটা আমাদের স্টোর অবস্থায় থাকলো, তখন এটা আমাদের ব্লাডের সার্কুলেটিং যে আয়রন এটা লেভেলটা তারা দেখবে। যদি আমাদের আয়রন লেভেলটা ব্লাডে কোনো কারণে কমে যায়, দেন এই হিমোসিডেরিনটা ফার্স্ট অফ অল ফেরিটিন হয়ে, দেন এটা ফেরিটিনটা আমাদের ব্লাডে এসে আয়রনটা সাপ্লাই সোর্স হিসাবে কাজ করবে। সো হিমোসিডেরিন আর ফেরিটিন এই দুইটা হলো আমাদের আয়রনের সোর্স ফর্ম, যেটা আমাদের ম্যাক্রোফেজ বা আমাদের ব্লাড ভেসেলের মধ্যে এটা থাকলো, মেনলি ম্যাক্রোফেজের মধ্যে এটা থাকবে। সো এটা হচ্ছে আমাদের টোটাল আয়রন মেটাবলিজম। সো আমরা যদি একটু রিক্যাপ করি, সো আমরা বললাম যে আয়রন ফার্স্ট অফ অল আমরা ডায়েট
করলাম সেটা হচ্ছে কি অ্যানিমাল সোর্স এবং ভেজিটেবল সোর্স। যখনই সেটা অ্যানিমাল সোর্সের মাধ্যমে আসলো সেটা ইজিলি ডিউডেনাল সেল এর মাধ্যমে আপটেক করলো একটা ট্রান্সপোর্টার মাধ্যমে, সেটা হচ্ছে কি DMT1। এই ট্রান্সপোর্টার মাধ্যমে Fe2+ আকারে অ্যানিমাল সোর্স থেকে আসলো। আর যখন প্লান্ট সোর্স বা ভেজিটেবল সোর্স থেকে আসবে সেটা ফেরিক আকারে আসবে আমাদের সার্কুলেটিং অবস্থায়। সো Fe3+ আসলো, এটাও আবার আমাদের যেহেতু সেল আপটেক করবে Fe2+ আকারে, সেক্ষেত্রে ফেরিক রিডাক্টেজের মাধ্যমে Fe3+ Fe2+ এ কনভার্ট হবে। সো Fe2+টা আমার সেলের ভিতরে আসলো। সো Fe2+ যখন দুই সোর্সের মাধ্যমে সেলের ভিতর আসলো, তখন এই ডিউডেনাল সেল এর মধ্যে আমাদের একটা জিনের মাধ্যমে অ্যাপোফেরিটিনটা তৈরি করবে যাতে আয়রনটাকে বাইন্ড করে। আমরা আগেও বলেছি আয়রন যাতে এটা সার্কুলেটিং অবস্থায় মানে ফ্রি অবস্থায় যাতে না থাকে, যাতে এটা যদি ফ্রি অবস্থায় থাকে তাহলে এটা ডিএনএ ড্যামেজ করতে পারে। সো এটা অ্যাপোফেরিটিনের মাধ্যমে তৈরি হয়ে এটা ফেরিটিন তৈরি করবে, এটা আমাদের স্টোরেজ ফর্মে থাকবে। এটাই আমাদের 5 থেকে 7 দিন পর পর এটা আমাদের ফিকাল ম্যাটার বা ফিমেলের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়াল ব্লাডের মাধ্যমে এটা শেডিং করবে। যদি আমাদের এক্সট্রা আরও আয়রন আসে, আমরা নর্মালি ফেরিটিন অবস্থায় মানে স্টোর থাকে, এর চেয়ে আরও বেশি আমরা আয়রন খেয়ে থাকি বা আয়রন ইনটেক করে থাকি, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা যে আয়রনগুলো সেগুলো আরও কি করবে Fe2+ আকারে আমাদের এই সেল থেকে ব্লাড স্ট্রিমে যাওয়ার চেষ্টা করবে। সো Fe2+ যখন এখানে আসবে সেটা ফেরিক অক্সিডেজের মাধ্যমে আগেন Fe3+ কনভার্ট করবে। Fe3+টা আমাদের সার্কুলেটিং অবস্থা ব্লাড ভেসেল যাবে। আবারও একই কথা, এখান থেকে লিভার আরেকটি প্রোটিন তৈরি করবে, সেটা হচ্ছে ট্রান্সফেরিন। এই ট্রান্সফেরিন আয়রনটাকে বাইন্ড করবে। একটা কথা বলে রাখার দরকার, আগেও বলেছি, যাতে যতগুলো ফ্রি আয়রন থাকে তার চেয়ে 3 গুণ বা আরও অনেক বেশি ট্রান্সফেরিন তৈরি হয় ব্লাডে, আমাদের লিভার তৈরি করে থাকে। সো এই আয়রনটা আমাদের সার্কুলেটিং অবস্থায় থাকে। এখন এই আয়রনটা কোথায় যাবে? আয়রনটা যেখানে আমাদের দরকার, যেমন বোন ম্যারো, এখানে আমরা আরবিসি তৈরি করব। এই ট্রান্সফেরিন এবং আয়রন বাইন্ড এটা চলে যাবে আমাদের বোন ম্যারো হাউসে। বোন ম্যারোতে আসার পর এই ট্রান্সফেরিনটা আবার ব্লাড স্ট্রিমে চলে আসবে যাতে আরও আয়রনটা সে আনতে পারে বোন ম্যারোতে। সো এই যখন এটা চলে গেল, জাস্ট আয়রনটা সেখানে থাকলো, এই আয়রনটা আবার কি করবে? এই আয়রনটা আমাদের আরবিসি তৈরির ক্ষেত্রে সেটা যাবে। আমরা জানি এই আয়রনের ক্ষেত্রে আমাদের যখন আমরা এখান থেকে যেটা নিয়ে আসছিলাম আমাদের আয়রন, এই আয়রনটা আমাদের হিমোগ্লোবিন, আমরা আগে বলেছি হিমোগ্লোবিন তৈরির ক্ষেত্রে সেটা আমাদের যাবে। আমাদের হিমোগ্লোবিন প্রোটোপরফিরিন রিংয়ের মাধ্যমে হিমোগ্লোবিন তৈরি হয়ে সেটা আরবিসি তৈরি করবে। এবং সেই আরবিসি যদি 120 দিন পার হয়, সেক্ষেত্রে সেটা আমাদের ডিসরাপ্ট বা আমাদের ভাঙবে, আরবিসিতে সেটা ভাঙবে। এটা কোথায় ভাঙবে? এটা আমাদের ম্যাক্রোফেজের মধ্যে ভাঙবে। সো এটা ম্যাক্রোফেজে যখন আসলো তখন এটা আমাদের আরবিসির মেমব্রেনটা ভাঙলো, পরে হলো কি মানে হিমোগ্লোবিন আর সেল মেমব্রেনটা প্রোটিন লিপিড আরও বিভিন্ন রিউজ হবে, এবং হিমোগ্লোবিনটা কি হবে? হিম প্লাস গ্লোবিনটা আবার রিউজ হবে, এবং হিমটা কি করবে? হিমটা আবার এটা আমাদের ভাঙবে, হিমটা আবার আমাদের আয়রন এবং বিলিভার্ডিন এটাতে কনভার্ট হবে। বিলিরুবিন থেকে বিলিরুবিন এগুলো হয়ে আমাদের যেটা বিলিরুবিনটা আমাদের লিভার আপটেক করবে এবং সেটা বাইলের মাধ্যমে সিক্রেশন হবে। সেটা আমি যাচ্ছি না। আমরা Fe2+টা কি করবে? এটা আবারও আমাদের স্টোরেজ ফর্মে চলে যাবে ফেরিটিন। আর যদি অনেক বেশি আয়রন থাকে তাহলে এটা ফেরিটিনটা হিমোসিডেরিনে এটা আমাদের কনভার্ট হবে। আর যখন ব্লাডটা দেখবে যে এটা আমার ব্লাড স্ট্রিমে আয়রনের পরিমাণ কমে গেছে, দেন হিমোসিডেরিন ফেরিটিনের মাধ্যমে আবার সেটা ব্লাডে স্টোর করবে। এটাই হচ্ছে আমাদের নর্মালি আয়রন মেটাবলিজম। এখানে একটা জিনিস বলে রাখা দরকার ক্লিনিক্যাল, সেটা হচ্ছে যদি এক্সট্রা হিমোসিডেরিন লেভেল ডিপোজিট হয় সেটাকে আমরা বলি, সেটা যদি আমাদের হিমোসিডেরোসিস, আর যখন এই হিমোসিডেরোসিস কোনো অর্গান ড্যামেজ করে তাহলে এটা হচ্ছে হিমোক্রোমাটোসিস। আমরা অনেকেই জানি হিমোক্রোমাটোসিস, এটা হচ্ছে আমাদের হিমোক্রোমাটোসিস হিসাবে সেটা আমাদের অর্গান ড্যামেজ করে, হিমোক্রোমাটোসিস। এটাই হচ্ছে আমাদের নর্মাল আয়রন মেটাবলিজম।